উম, তো আমাদের তো অনেকদিন একটা গ্যাপ ছিল। তো এই তোমাদের কি সবকিছু মনে আছে আগের পড়াশোনা? হ্যাঁ, আছে। আচ্ছা, যদি মনে থাকে তাহলে ভালো, কারণ আজকে আমরা এই যে আমাদের ভরবেগের আহ, যে ইয়েটা ছিল, ভরবেগের নিত্যতার সূত্র, তার অল্প কয়েকটা ম্যাথ করে তারপরে আমরা নেক্সট এই টপিকে চলে যাব। তো তোমাদের এই এই ম্যাথটা পর্যন্ত হোমওয়ার্ক দেয়া ছিল, আর আমি তোমাদের রিসেন্ট হোমওয়ার্ক গুলো এইভাবে চেক করি নাই যে তোমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। তো আমি এখন দেখবো সময় পাইলে। আর যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে যে এই হোমওয়ার্কটা হয়তো হয় নাই বা মিলতেছে না তোমাদের দুইজনের, তাহলে আমাকে বলবা। আর এখন তো আমার ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে, মানে অনেক চাপ তো থাকে আমার। আবার ধরো যে নিজের পড়াশোনা করা লাগে, আবার এই যে ল্যাব ক্লাস থাকে, তো ল্যাব ক্লাসে দেখা যায় যে ল্যাব রিপোর্ট লেখা লাগে। ল্যাব রিপোর্ট তো তোমরা বুঝবে না, অ্যাসাইনমেন্ট আর কি। তো প্রতিদিন অ্যাসাইনমেন্ট লেখা লাগে, ক্লাসে যাওয়া লাগে, এইটা ওইটা। তো এগুলা সবগুলো মিলাই আর কি হোমওয়ার্ক ওইভাবে চেক করার সময় হয়ে ওঠে না আর কি। তো তোমরা আহ, না বুঝলে বা যদি না মিলে তোমাদের দুইজনের, আমাকে বলবা। আচ্ছা, এরপরে তো এই ম্যাথটা আমাদের ছিল। এই ম্যাথ পর্যন্ত করছো হোমওয়ার্ক? হ্যাঁ, করছি তো। আচ্ছা, যদি এইটা পর্যন্ত করো তাহলে কি ব্যাপার, নেক্সট ম্যাথ আসে না কেন? হ্যাঁ, তাহলে আমাদের এটা পড়ো, 71 নম্বরটা পড়ো। এবং এটা এটা তোমরা একটু সলভ করা শুরু করো। আমি একটু আসতেছি, 1 মিনিট। এটা তোমরা পড়ে সলভ করা শুরু করো, আমি আসতেছি। আচ্ছা, ম্যাথটা বুঝতে পারছো যে কিভাবে সলভ করা লাগবে? সলভ করতেছি আমরা। আচ্ছা, সলভ করো। আচ্ছা, 10 কেজি 1 কেজি ভরে দুইটা বস্তু একই সরলরেখা বরাবর কিন্তু বিপরীত দিকে চলা অবস্থায় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পূর্বে তাদের বেগ যথাক্রমে এত, আর একটার এত। ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি 14 মিটার/সেকেন্ড বেগে পিছিয়ে গেলে প্রথম বস্তুটার বেগ কত হবে? আচ্ছা, বের করো। ইজি ম্যাথ, তবে এখানে তোমাদের আমি আগেও তোমাদের বলছিলাম যে এই যে আমাদের ধাক্কা খেয়ে এই যদি বিপরীত দিকে এই যদি ফিরে আসে, তাহলে একটা বেগকে পজিটিভ আর একটা বেগকে নেগেটিভ ধরে নিতে হয়। তো এইখানে যেহেতু দুইটা বেগ দুই দিকে, এবং আহ, আমার ধাক্কা খাওয়ার পরও আমাদের একটা বস্তু পিছনের দিকে সরে গেছে, তো ওই বস্তুটার আদি বেগ যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয়, তাহলে শেষ বেগ হবে তার উল্টা। সো এগুলা এগুলা মাথায় রেখে ম্যাথটা করো, হয়ে যাবে ইজি ম্যাথ এটা। অ্যান্সার মিললে বলো। হ্যাঁ, মিলছে অ্যান্সার। আচ্ছা,
যদি মিলে তাহলে আমি আর সলভ করে না দেই, এটা তোমরা, এটা ইজি ম্যাথ। এগুলো আমাদের 9-10-এর এই এই কনসেপ্ট দিয়ে এগুলা সলভ করা যায়। আচ্ছা, এরপরেরটা পড়ো, 72 নম্বরটা। 5 কেজি ভরের একটি বস্তু এত বেগে এক্স অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা মারে। ধাক্কার পর 5 কেজি ভরের বস্তু অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে এত বেগে চলতে থাকে। 3 কেজি ভরের বস্তুর বেগের মান এবং দিক। এই টাইপের ম্যাথ একটা আমি তোমাদের সলভ করাই দিছিলাম। এটা, ওই ম্যাথটা কই আমাদের? এগুলো তো অনেক হোমওয়ার্ক ছিল। ওই ম্যাথটা তো মনে হয় অনেক আগে, না? একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এই যে এই ম্যাথটা। তো ওই ম্যাথ আর এই ম্যাথ তো হুবহু একই ম্যাথ মনে হয়। এইখানে 5 কেজি 2 মিটার/সেকেন্ড, 3 কেজি 30 ডিগ্রি কোণে। হ্যাঁ, এই ম্যাথ আর ওই ম্যাথ হুবহু একই। আচ্ছা, এটা আমাদের ডাবল চলে আসছে। তোমরা এটা, ওই ম্যাথ আর এই ম্যাথ হুবহু একই। তোমরা এটা এটা করবা। ওই ম্যাথটা তোমাদের মনে আসছে যে যদি একটা অ্যাঙ্গেল করে যদি যায়, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর একবার ভরবেগের সমষ্টি নেওয়া লাগে, ওয়াই অক্ষ বরাবর একবার ভরবেগের সমষ্টি নেওয়া লাগে। এই ম্যাথটা মনে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এরপরে কি বলছে? একটি 10 গ্রাম ভরের স্ট্রাইকার 30 মিটার/সেকেন্ড বেগে আচ্ছা, দাও দিয়ে দাও, একসাথে। শুনতেছো? হ্যাঁ আচ্ছা, শোনা ওই যায়। একটু ফ্রেন্ড আসছিল তো। আচ্ছা, যাই হোক, এখানে দেখো, এখানে আমাদের 10 গ্রাম ভরের একটা স্ট্রাইকার এত বেগে এত গ্রাম ভরের ক্যারম গুটিকে আঘাত করে স্থির হয়ে যায়। তাহলে আমাদের এইখানে M1 দেয়া আছে, U1 দেয়া আছে, তারপরে M2 দেয়া আছে, ক্যারম গুটিকে আঘাত করে। তার মানে আমাদের এই যে, আচ্ছা এটা আমরা সলভ করি, দেখো। সো এইটা আমাদের এই খেলাকে জানি কি বলে? ও সরি, এই যে এই ক্যারম খেলার নাম তো শুনছো। ধরো এইটা আমাদের স্ট্রাইকার, এইটা আমাদের একটু বড় থাকে, আর এইখানে আমাদের এই যে এই গুটিগুলা সাজানো থাকে মাঝখানে। তো আমরা যদি স্ট্রাইকার দিয়ে যদি এগুলোকে আঘাত করি, তাহলে এগুলো এক একটা এক এক দিকে যায়। তো আমাদের এইখানেও কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা নীতি এইখানে অ্যাপ্লিকেবল হয় কিন্তু। তো এইখানে আমাদের এইটার ভর যদি M1 আর এইটার আদিবেগ U1, আর এইখানে আমাদের গুটিগুলা কিন্তু শুরুতে স্থির অবস্থায় ছিল, সো এদের আদিবেগ হবে 0। এখন আমাদের এদের শেষ বেগ বের করতে বলছে, তাহলে আমরা এখানে কি লিখবো? M1 U1, M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1, M2 V2। আচ্ছা, তাহলে আমাদের এখানে M1 কত? 10 গ্রাম, মানে 0.01 কেজি। U1 কত? U1 হচ্ছে 30। M2 কত? 2, মানে 0.002 কেজি। আর আমাদের এই যে গুটির আদিবেগ হবে 0। আর এটা হচ্ছে M1, এটা আমাদের দেখো আঘাত করে স্থির হয়ে যায়, তার মানে এর শেষ বেগ 0। এবং আমাদের গুটির ক্ষেত্রে 0.002, এইটা শেষ বেগ বের করতে হবে। তো করো, এটা কত? 0.01 ইন্টু 30 ডিভাইড বাই 0.002। হ্যাঁ, এটা আমাদের V2 এর মান হচ্ছে 150 মিটার/সেকেন্ড। দেখো এখানে আমাদের গুটির আদিবেগ কিন্তু দেয়া নাই, বাট তোমরা যদি এই ক্যারম বোর্ড যদি কখনো দেখো, তাহলে দেখবে যে মাঝখানে আমাদের এই এই গুটিগুলাকে স্থির করে রাখা হয়, তারপর একটা বড় স্ট্রাইকার দিয়ে ওগুলাকে আঘাত করা হয়। তো গুটির আদিবেগ সবসময় 0 হবে। ম্যাটটা বুঝছো? হুম। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে একটি স্থির কণা হঠাৎ বিস্ফোরিত হয়ে এত এত এত
তিনটি অংশে বিভক্ত হয়ে যায়। সমান ভর দুটির উভয়ের মান 24 মিটার পার সেকেন্ড হলে তারা পরস্পর সমকোণে চলতে থাকলে ভারী ভরটির বেগের মান এবং গতির অভিমুখ। তো আমাদের এখানে যেহেতু আছে, সো আমাদের তিনটার ক্ষেত্রেই লিখতে হবে। সো আমরা তিনটার ক্ষেত্রে M1 U1 M2 U2 M3 U3 আমরা এগুলা লিখি। আচ্ছা, তো এইখানে একটা জিনিস খেয়াল করো, একটা স্থির কণা আমাদের হঠাৎ বিস্ফোরিত হয়েছে। তো এখন দেখো, এখন এই যে শুরুতে মানে বিস্ফোরিত হওয়ার আগে এই তাদের ভরবেগ এই কত ছিল? বলো। 0। হ্যাঁ, 0। তাহলে এইখানে আমাদের বিস্ফোরিত হবার পূর্বে এইখানে আমাদের কি ভরবেগের সমষ্টি হবে কত? 0। আমাদের ভরবেগের সমষ্টি, তখন কিন্তু টোটাল ভরটা এক জায়গায় কেন্দ্রীভূত ছিল, কিন্তু মানে এই যে একটা বস্তুর মধ্যেই তিনটা বস্তুর ভর ছিল। তো আমরা একটা বস্তুর ভরকে যদি আমরা ক্যাপিটাল এম যদি ধরে নেই, আর তাদের আদিবেগ ছিল কত? 0, তাহলে M × 0, এটা হচ্ছে 0। আচ্ছা, এখন আমাদের বিস্ফোরিত হওয়ার পরে দেখো, বিস্ফোরিত হওয়ার পরে আমাদের তিনটা অংশে বিভক্ত হয়ে গেছে, একটা M1, একটা M2, আর একটা হচ্ছে M3। M1 এবং M2 সমান ভরের, এবং এখানে প্রশ্নে বলছে যে সমান ভর দুটির উভয়ের বেগের মান দেয়া আছে, মানে V1 এর মান দেয়া আছে, তারা পরস্পর সমকোণে চলতে থাকলে। আচ্ছা দেখো, আমাদের যেহেতু এখানে কোণের বিষয় আছে, তো আমাদের একবার এক্স অক্ষ বরাবর নেওয়া লাগবে, একবার ওয়াই অক্ষ বরাবর নেওয়া লাগবে। তো আমরা ধরে নেই যে এইখানে আমাদের শুরুতে আমাদের এই কণাটা ছিল। এরপরে এইটা আমাদের বিস্ফোরিত হয়ে গেছে তিনটা পার্টে। ধরো আমাদের বিস্ফোরিত হয়ে গেছে একটা, দুইটা, তিনটা পার্টে বিস্ফোরিত হয়ে গেছে। এখন আমাদের যে দুইটা আমাদের অংশ সমান, তারা পরস্পর সমকোণে। তো একটা যদি আমাদের এই দিকে চলতে শুরু করে M1, তাহলে M2 চলবে কোন দিকে? M2 চলবে এর সাথে সমকোণে। আমরা ধরে নিলাম যে আমাদের আমাদের যাইতে থাকবে এই দিক বরাবর। এটা কত? এটা হচ্ছে M, কারণ M1 আর M2 আমাদের পরস্পর সমকোণে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন M3 আমাদের কোন দিকে যাবে? M3 আমাদের যে কোনো দিকেই যাইতে পারে। সো ও কোন দিকে যাবে এইটা আমরা বের করব। তো এইখানে আমরা যখন এই যে একাধিক বলের লব্ধি আমি তোমাদের শিখাইছিলাম ভেক্টরে, তোমাদের এটা মনে আছে না? যদি আমাদের একাধিক বল থাকে আছে তাহলে একবার আছে। আনুভূমিক উপাংশগুলোর যোগফল নেওয়া লাগে, একবার উলম্ব উপাংশগুলোর আবার যোগফল নেওয়া লাগে। হুম, তো ওইটা নেয়ার হুম। সময় আমরা যে কোনো একটাকে মানে রেফারেন্স ধরে নিই। আমরা সাধারণত রেফারেন্স বা আমরা ফ্রেমটাকে ধরে নিই এক্স অক্ষ, এবং আমরা এক্স অক্ষের সাপেক্ষেই সবগুলা কোণ এন্টি ক্লকওয়াইজ হিসাব করি। আমরা তো এই টাইপের ম্যাথ তো এই করে আসছি, তোমরা এগুলো জানো। তো এইখানেও আমাদের এই যে এই দিকটাকে আমাদের ফ্রেম হিসেবে বা এর সাপেক্ষে আমাদের কোণগুলা হিসাব করতে হবে। যে আমাদের M1 যেই দিকে চলতেছে বা এক্স অক্ষ যদি আমরা এইটাকে বিবেচনা করি, তাহলে এর সাপেক্ষে এখন কোণগুলা নেওয়া লাগবে। বুঝছো? হুম। তো এখন তোমরা M3 এর পথ এই দিকেও নিতে পারো, অথবা এই দিকেও নিতে পারো, তোমাদের ইচ্ছা মতো। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এইটাকে যদি থিটা ধরি, অথবা এইটাকে যদি থিটা যদি যদি ধরে নেই, যে আমরা M3 এর জন্য লিখলাম যে এটা এক্স অক্ষের সাথে বা M1 যেই দিকে চলতেছে তার সাথে θ3 কোণে আমাদের চলে যাবে, এবং এর বেগ হবে V3, আমরা বের করব। তো এখন তোমরা যে কোনো একটা অ্যাঙ্গেল নিতে পারো। যদি অ্যাঙ্গেলের মান পজিটিভ আসে তাহলে হবে উপরেরটা, যদি নেগেটিভ আসে তাহলে হবে নিচেরটা। এইটা আমি তোমাদের আগে একবার বলছিলাম, কারণ নিচের দিকে হলে আমাদের ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, সো আমাদের ঘড়ির কাঁটার দিকে হলে সেটা ঋণাত্মক কোণ হয়। সো আমি তোমাদের এগুলো আগেও বলছি। তো এখন তোমরা
এই চিত্রটা আঁকানো লাগবে পরীক্ষার খাতায়। তো তোমরা M3 টিক যে কোনো একদিকে দিতে পারো তোমাদের ইচ্ছা মতো। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের এখানে এই কোণের বিষয় আছে, সেহেতু আমরা একবার এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি এটা লিখবো একবার। এক্স অক্ষ বরাবর তো আমাদের এই টাইপের ম্যাথ কিন্তু সবগুলো এসএসসির, পুরাটাই এসএসসি, জাস্ট এই একটা টাইপ যে আমাদের যদি কোণ দেয়া থাকে তাহলে এইখানে আমাদের এই যে ভেক্টরের এই জিনিসপত্র একটু অ্যাপ্লাই করা লাগে। তো এই টাইপের আমাদের ক্লিয়ার থাকলে ভরবেগে আর কোনো সমস্যা হবে না। তো এইখানে আমাদের নিত্যতার সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো? দেখো, আমাদের আদি ভরবেগের সমষ্টি কত বলতো? এম ইউ। এইখানে কিন্তু M1 U1 M2 U2 M3 U3 কিন্তু লেখা যাবে না, কারণ শুরুতে আমাদের কিন্তু তিনটা বস্তু ছিল না, শুরুতে একটা বস্তু ছিল। তো ওই একটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি তিনটা বস্তুর শেষ ভরবেগের সমষ্টি হবে। এই জিনিসটা মাথায় রাখবে। এখানে আবার M1 U1 M2 U2 লিখতে যাও না, তাহলে কিন্তু ম্যাথ ভুল হবে। আচ্ছা, তাহলে এইটা সমান আমাদের কি হবে? তিনটা বস্তুরই শেষ ভরবেগের সমষ্টি। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে M1 V1, এখন আমাদের অবশ্যই কোণ যেহেতু আছে, তো আমরা এক্স অক্ষ বরাবর আমাদের বেগগুলোর উপাংশ লিখবো। এক্স অক্ষ বরাবর আমাদের বেগের উপাংশ কি হয়? যদি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে সেটা হয় V1 cos θ, এটা আমরা জানি। তো এইখানে দেখো cos θ1, আমরা আগে পুরোপুরি সূত্রটা লিখি, তারপরে M2V2 cos θ2। এই অ্যাঙ্গেল গুলো কার সাথে? এই অ্যাঙ্গেল গুলো আছে এক্স অক্ষের সাথে। এবং এরপরে M3V3 cos θ3। কোনো কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবে, এগুলো এগুলো কিন্তু মুখস্থ করে পার পাওয়া যাবে না কিন্তু। দেখো, তো আমাদের আদি ভরবেগের সমষ্টি কত? 0। আচ্ছা, M1 কত? M1 হচ্ছে 1 কেজি। ভি ভি কত? ভি হচ্ছে 24 কস। এখন একটা জিনিস বলো তো, আমরা কার সাপেক্ষে অ্যাঙ্গেল গুলো হিসাব করতেছি? এক্স অক্ষের সাথে। তো এক্স অক্ষের সাথে M1 এর অ্যাঙ্গেল কয় ডিগ্রি? 0। 0। তাহলে এখানে বসবে 0। আচ্ছা, এরপরে 1 কেজি, এরপরে হচ্ছে আমাদের এর বেগও 24, এখন কস। এখন M2 এর সাথে এর অ্যাঙ্গেল কত? 90। 90। হ্যাঁ, এটা আছে 90। আর আমরা θ3 জানি না, আমরা এটা বের করব। তো আমাদের M2 কত? 3 কেজি। V3ও জানি না, এটা হবে cos θ3। সো এটা আমরা বের করব। তাহলে তোমরা এইখানে এটা এটা হবে আমাদের 24, এটা হবে 0। এইদিকে 0, এইদিকে 24, এইখানে cos 90 মানে 0, তার মানে এইখানে 3V3 cos θ3। আমাদের যতদূর পর্যন্ত ক্যালকুলেটর লাগবে না অতদূর পর্যন্ত ক্যালকুলেটর ইউজ না করার ট্রাই করবে, কারণ এই যে এইটাই ক্যালকুলেটর লাগে না। তাহলে এখানে আমাদের কি হবে? V3 cos θ3, এটা -24/3, তার মানে কত হবে? -8। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আমাদের কি লিখতে হবে? ওয়াই অক্ষ বরাবর ভরবেগের তোমরা নিত্যতা লিখতে পারো অথবা সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী লিখতে পারো। মতো ভরবেগের নিত্যতার সূত্র অনুযায়ী। আর তোমাদের তো এমসিকিউ তে তোমাদের তো দেখি খারাপ অবস্থা, তোমরা এই 20-এর মধ্যে 13 পাও দুইজনে। তা আবার ভিক্টরে ওইখানে সহজ প্রশ্ন ছিল। আর সিকিউ এর 4 নাম্বার তো কেউই অ্যান্সার করো নাই। হ্যাঁ। সিকিউ এর সরি, সিকিউ এর 3 নাম্বারটা। কিসের ভেক্টর? হ্যাঁ, ওই যে তোমাদের লাস্ট যেটা নিলাম কে এক্সাম। বলছে? আমি তো করছি। 3 নাম্বার তো আচ্ছা। লিখছি ভাইয়া। আচ্ছা, তাহলে কে- কেউ একজন মনে হয় লেখে নাই, আমি আমি শিওর না যে কে লিখছে কে লিখে নাই। আচ্ছা, আমি এখন ওইটা তোমাদের চেক করে তোমাদের জানাবো আজকে।
তো y অক্ষ বরাবর আমরা যদি আচ্ছা। নিত্যতার সূত্র অ্যাপ্লাই করি, তো আমাদের আদি ভরবেগের ক্ষেত্রে কিন্তু কোনো x অক্ষ y অক্ষ ছিল না, সো ওইটা আমাদের দুই ক্ষেত্রেই কিন্তু জিরোই হবে। সো এটা m ইউ। তো এখন আমাদের m1 v1 শুধু এখানে আমার cos এর জায়গায় sin হয়ে যাবে, কারণ আমরা জানি যে x অক্ষের সাথে কোণ যদি আমরা নেই তাহলে sin লিখতে হয়, আর y অক্ষের সাথে যদি আমরা কোণ নিতাম তাহলে 90 মাইনাস থিটা 1 লিখতে হইতো, এগুলো আমরা জানি। তো এরপরে কি হবে, m2 v2 sin থিটা 2 m3 v3 sin থিটা 3। তো এইটা আমাদের জিরোই হবে। এখানে 1 কেজি, এইখানে 24, এইখানে সাইন 0, এইখানে 1, এইখানে 24, এইখানে সাইন 90, এইখানে 3, এইখানে v3, এইখানে সাইন থিটা 3। দেখো সিমিলারলি এইটাও কিন্তু আমাদের -8ই হবে, কারণ সাইন 0 0, সাইন 91 মানে পুরোটা 24, আর এদিকে -24 ডিভাইড বাই 3 মানে -8। এটা বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো আমরা আমরা বাকিটুকু এখানে সলভ করি। তাহলে দেখো এখন আমাদের অ্যাঙ্গেলের মান নির্ণয় করতে বলছে, গতির অভিমুখ মানে অ্যাঙ্গেল। তো আমরা অ্যাঙ্গেল এখানে কিভাবে বের করতে পারবো, আমরা 2 কে 1 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমাদের এখানে v3 বাদ যাবে, সাইন সাইন বাই কস হবে আমাদের tan, তাহলে এটা হবে আমাদের -8। আচ্ছা একটু দাঁড়াও, m3 v3, এটা এখানে প্লাস হইলো কিভাবে, মাইনাস প্লাস, ধরো তো এইখানে কি যে সলভ করছে আন্দাজে। আচ্ছা দেখো এইখানে আমাদের কি হবে, এটা হবে 1, এটা 1 হবে না? হ্যাঁ, তো এটা 1 হলে আমাদের অ্যাঙ্গেলের মানটা কি হবে বলো? তোমাদের তো 45 ডিগ্রি। এগুলো মুখস্থ থাকতে হবে যে ট্যান এই এই কত ডিগ্রির মান, 45, সরি 1, এটা হচ্ছে 45 ডিগ্রির মান। 45 ডিগ্রি। হ্যাঁ, তো এখন তোমরা এই যে আহ, এখন এই v3 এর মানটা বের করো এর উপর স্কোয়ার করে। বের করো। এইটা বের করার নিয়ম তো জানো, ওই যে আমরা একাধিক বলের এই লব্ধির অঙ্কগুলো যখন করছিলাম তখন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মিলে 1 হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা লিখি আহ, তাহলে দেখো এটা হবে আমাদের v3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে 2 ইন্টু 8 স্কোয়ার। 108। হ্যাঁ, 108 হয়। অ্যান্সার কি 128? না না, 128 কেন হবে, না, তোমরা না, তাহলে ক্যালকুলেশনে ভুল করছো। এই ও স্কোয়ার আছে ও। এটা হবে 8√2। ওইটা তো ওই যে মানে 64 প্লাস 64 করলে 128 আসে, তারপরে তো রুট করা লাগবে।
এখন মিলছে? মিলছে এখন? হ্যাঁ। আচ্ছা, তো এই ম্যাথটা আমাদের মানে এই টাইপের ম্যাথ গুলা আমাদের বুঝলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা দেখো, এই যে এই 75 নম্বরটা পড়ো। তো এত বেগে চলন্ত একটি গাড়ির উপর এত ভরের একটি পাখি এসে বসলো। এই যে আমরা এই টাইপের ম্যাথ কিন্তু করছিলাম। একটা আমরা পড়ছিলাম ট্রাক থেকে যদি বালু পড়ে যায় তাহলে কি হবে, আবার চলন্ত ট্রাকের উপর কোনো একটা বস্তু এসে যদি বসে তাহলে কি হবে, আমরা এগুলো পড়ছি। তো এখন এইখানে পাখির চূড়ান্ত গতিশক্তি কি? তো চূড়ান্ত আমরা জানি যে গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আমরা এটা জানি যে আমাদের কাইনেটিক এনার্জি বা আমাদের গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো এম তো দেয়া আছে, এইখানে তোমাকে শেষ বেগ বের করতে হবে। সো পাখির আদি বেগ এইখানে, সো পাখির শেষ বেগ বের করবা। পাখির শেষ বেগ বের করে তারপরে এখানে জাস্ট হাফ এম ভি স্কোয়ার দিয়ে অ্যান্সারটা বের করবা। সো আমি তোমাদের এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে 8.99 10 টু দি পাওয়ার 4। এটা তোমরা করবা। এত যেহেতু শক্তির একক জুল, এত জুল। আচ্ছা, এরপরে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, খুবই ইজি ম্যাথ। হ্যাঁ, 30 এত বেগে গতিশীল একটি গাড়ির উপর 30 কেজি ভরের একটি শিশুবাহী প্যারাশুট উপর হতে খারাপভাবে পড়ে গাড়ির মধ্যে রয়ে যায়। গাড়ির ভর 150 কেজি হলে বস্তু সহ গাড়ির বেগ কত হবে? আচ্ছা দেখো, এখানে বলছে গাড়ির ভর 150 কেজি। তাহলে এইখানে দেখো, এইখানে আমাদের সূত্র কি লিখবো, যে প্রথমে আদিবেগ, এইটা সমান আমাদের কি হবে, শেষ বেগ। তো আমাদের মানে ভরবেগের নিত্যতার সূত্র অনুযায়ী, তাহলে শেষ বেগের ক্ষেত্রে ভর আমাদের হবে কত, ভর কিন্তু হবে আমাদের 150 গাড়ির বেগ এবং এই যে প্যারাশুটের বেগ। সো এটা হবে আমাদের 150 প্লাস 30। আচ্ছা, তো এই যে আমাদের এখানে U1 দেয়া আছে, M1 দেয়া আছে, M2 হবে দুইটা যোগফল, এবং এই যে বস্তু সহ গাড়ির ভর কত, তোমরা জাস্ট এখানে V2 টা বের করবা। সো এখানে দেখি 150 ইন্টু 30 ডিভাইড বাই 180। হ্যাঁ, এটা আমাদের করলেই জাস্ট এখানে খুবই ইজি ম্যাথ, এটা 30 25 চলে আসে। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো করবা, এগুলো খুব ইজি ম্যাথ। আচ্ছা, এরপরে কি আছে, হ্যাঁ এরপরে এই ম্যাথটা পড়ো। ম্যাথটা ভালোভাবে পড়ো। পড়ছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো এই ম্যাথে আমাদের ম্যাথটা পড়ে অনেক লেংদি এবং অনেক জটিল লাগতে পারে, তবে ম্যাথটা খুবই ইজি। দেখো, আমাদের বলছে যে এত গ্রাম ভরের একটি মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে। সো এইটা আমরা যদি একটা মার্বেল ধরে নেই, এইটা M1, এইটা আমাদের U1 বেগে এই দিকে আসতেছে। U1 এর মান দেয়া আছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখন বলছে যে মার্বেলটা একটা স্থির মার্বেলকে এসে ধাক্কা দেয়। তো এইটা আমাদের একটা M2 ভরের মার্বেল, এইটা আমাদের স্থির অবস্থায় আছে, তো ইউ এর মানটা 0। ধাক্কার পরে এ এসে একে ধাক্কা দিল, ধাক্কার পরে 70, এই যে আমাদের M1 75% বেগ হারায়, তাহলে V1 হবে কি, U1 মাইনাস 75% অফ U1। তোমরা এগুলো বের করতে পারো। আচ্ছা, স্থির মার্বেলটি 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। তো এইখানে আমাদের M1 এর, সে কিন্তু বেগ হারাবে কিন্তু সে সামনের দিকেই গতিশীল থাকবে। যেহেতু সে পুরোপুরি স্থির হয়ে যাবে না, আমাদের প্রশ্নেই বলছে যে 75% বেগ হারায়, মানে 25% বেগ তার অলরেডি আছে। তো এ V1 হচ্ছে এইদিকে,
আর আমাদের U2 যে স্থির মার্বেলটা, এইটা আমাদের স্থির অবস্থান থেকে ভি তার হয়ে যাবে কত? সরি V2 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে স্থির অবস্থান থেকে সে এইদিকে সামনের দিকে যাবে V2 বেগে গিয়ে একটা মাটির দেয়ালকে ধাক্কা দেয়। ধরো যে এটা আমাদের একটা এখানে ওয়াল আছে। এখন এ আমাদের যেইখান থেকে যাত্রা শুরু করবে সেইখান থেকে ওয়ালের আমাদের ডিসটেন্স কত? ৩ মিটার। গিয়ে ধাক্কা দেয়। মাটির দেয়ালের বাধাদানকারী বল, সো আমাদের মাটির দেয়াল এইদিকে এফ আমাদের কয় নিউটন প্রয়োগ করবে? ৩ নিউটন। বাধাদানকারী বল ৩ নিউটন। সো আমাদের এখানে অন্য কোনো বল বা বাতাসের বাধা উপেক্ষা করতে বলছে। মার্বেলটি দেয়ালের ভিতর ঢুকতে পারবে কিনা। আচ্ছা, তো এই মার্বেলটা এইখান থেকে ৯ মিটার পার সেকেন্ড বেগে এসে দেয়ালে যদি ঢুকে, দেয়ালে ঢোকার পরে তার শেষ বেগ আমরা 0 ধরে নিব। তার শেষ বেগটা আমরা 0 ধরে নিব। 0 ধরে নিয়ে যে তার আদি বেগ হচ্ছে ৯, শেষ বেগ হচ্ছে 0, দূরত্ব হচ্ছে ৩ মিটার। তো এইখান থেকে আমরা মন্দন বের করব। মন্দন বের করার পরে এফ ইজ ইকুয়াল টু এম এ বের করব, মানে দ্বিতীয় মার্বেলের ক্ষেত্রে যদি এফ ইজ ইকুয়াল টু এম এর মান ৩ নিউটন থেকে বেশি হয় তাহলে সে ঢুকতে পারবে, আর যদি কম হয় তাহলে সে ঢুকতে পারবে না। আমার কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। কিন্তু হ্যাঁ মানে, ভাইয়া, হ্যাঁ বলো। কিন্তু এইখানে যে দূরত্ব বের করা যাবে না? এ- এই এই দূরত্ব তো দেয়াই আছে প্রশ্নে, ৩ মিটার। আমরা যে নতুন করে বার করি যে এই মারবেটা 9 মিটারে, মনে করো 9 মিটার পার সেকেন্ডে কত দূর যাবে? আচ্ছা, তো এইটা দেখো তোমরা যদি, না এইখানে আমাদের বলছে যে দেয়ালটা ৩ মিটার দূরে আছে। তোমরা যে দূরত্বটা বের করবা, দেখো তোমাদের আদি বেগ তোমরা যদি ৯ ধরে নাও, মানে এইখানে তো ৯ ধরতে হবে। শেষ বেগ যদি 0 যদি ধরে নাও, এবং তোমরা যদি এখন যদি দূরত্ব বের করো, তো দূরত্ব বের করার জন্য তো আমাদের হয় সময় লাগবে নাহলে মন্দন লাগবে। তোমরা তো একটাও তো জানো না, তো তোমরা এখানে দূরত্ব কিভাবে বের করবা? ও, তো এইখানে দূরত্ব বের করা যাবে না। এবং তুমি যদি এখানে যদি মন্দনটাও দেয়া থাকে তাহলেও কিন্তু তুমি এই যে মার্বেলের অবস্থান থেকে দেয়ালের দূরত্ব বের করতে পারবা না। কারণ এই যে ভিটা কখন 0 হয়ে যাবে? দেয়ালের সামনে এসে 0 হয়ে যাবে? 0 কিন্তু হবে না, দেয়ালে কিছু দূরত্ব ঢোকার পরে 0 হয়ে যাবে। তো ওইখানে তুমি যে ডিস্টেন্সটা বের করবা এটা কিন্তু মার্বেল থেকে দেয়ালের ডিস্টেন্সটা আসবে না, মানে মার্বেল থেকে দেয়াল এবং দেয়ালের পরে যতটুকু ঢুকবে ওই টোটাল ডিস্টেন্সটা আসবে কিন্তু। বুঝছি। বুঝছো আমার কথা? হ্যাঁ এবার বুঝছি। আচ্ছা, তাহলে তোমরা এখানে দেখো আমাদের U1 U2 V1 আমাদের V2 সবই কিন্তু দেয়া আছে। তাহলে তোমাদের এইখানে এই যে আমাদের এখন এই এফ এর মান বের করার জন্য আমাদের কিন্তু এই মার্বেলটার ভর জানা লাগবে। সো এই মার্বেলটার ভর কিন্তু দেয়া নেই। তো তোমরা এখন ওই যে এটা ওই বের করা সূত্র লাগবে। দিয়ে, এই সূত্র দিয়ে ভরের মানটা তোমরা বের করো। দেখো তাহলে আমাদের সূত্রটা কি? সূত্র হচ্ছে M1 U1 প্লাস M2 U2 M1 V1, এইখানে হচ্ছে M2 V2। তাহলে M1 কত আমাদের? 30 গ্রাম, মানে 0.03। এইটা আসতেছে আমাদের কত বেগে? 10। আর M2 আমরা বের করব, বাট M2 আমাদের শুরুতে স্থির ছিল, মানে আদিবেগ 0। M1.03। এখন দেখো এখন আমাদের V1 হবে কত? V1 হচ্ছে 10 মাইনাস এই 75% অফ 10। তাহলে 75% মানে কত? 0.75 ইন্টু 10। তাহলে এটা হবে আমাদের 2.5। এটা বুঝছো? তাহলে আমাদের এই প্রথম মার্বেলের শেষ বেগ হবে কত? 2.5। আর M2 এর মান আমরা বের করব, V2 এর মান দেয়া আছে আমাদের 9 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে হবে আমাদের 0.3
ইজ ইকুয়াল টু 0.03 ইন্টু 2.5, এটা হবে আমাদের 0.075 প্লাস m2 ইন্টু 9। তো 0.3 থেকে 0.075 বিয়োগ করে তারপরে সেইখান থেকে 9 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে m2 এর মান হচ্ছে 0.025 কেজি। দেখো তোমাদের অ্যান্সার এটা আসে কিনা। আচ্ছা, এরপরে এরপরে আমাদের কি বের করতে হবে? এরপরে এই যে আমাদের দেয়ালে গিয়ে ধাক্কা দিলে তার মন্দন হবে কত। তো এখন আমাদের এই ক্ষেত্রে আমাদের দেয়ালে আমাদের ধাক্কা দেওয়ার ক্ষেত্রে তো আমাদের আদিবেগ হবে কত? আদিবেগ ইউ হচ্ছে 9। 0 কেন? হ্যাঁ, এ তো 9 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে দেয়ালে ধাক্কা দিবে। বুঝতে পারো না এটা? ও আচ্ছা, হ্যাঁ। এই যে আমাদের দ্বিতীয় মার্বেলের শেষ বেগ তো 9 মিটার পার সেকেন্ড হবে, এটা তো প্রশ্নই বলে দিছে। তো 9 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে দেয়ালে ধাক্কা দিবে, দেয়ালে ধাক্কা দেওয়ার পরে তার বেগ হয়ে যাবে 0। এবং এইখানে আমাদের এস দেয়া আছে 3 মিটার। তো আমরা এখানে কি বের করব? এর মান আমরা এখান থেকে বের করব। তো আমাদের সূত্র কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a এস। তো এইখানে আমাদের হবে 9 স্কোয়ার ডিভাইড বাই 2s মানে 6। 6 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে এটা হবে a এর মান হবে আমাদের 13.5। এবং তাহলে আমাদের f ইজ ইকুয়াল টু হবে কত? f ইজ ইকুয়াল টু এম এ। এখানে m বলতে কোনটা? এখানে m হচ্ছে m2, মানে দ্বিতীয় মার্বেলটা যেহেতু ধাক্কা দিছে, তো দ্বিতীয় মার্বেলের ভর হচ্ছে আমাদের 0.025 কেজি ইন্টু তার মন্দন কত? মন্দন হচ্ছে 13.5। তাহলে এটা আমাদের হবে কত? 0.3375 নিউটন। এই ম্যাথটা বুঝছো? অ্যান্সার আসছে তোমাদের? হ্যাঁ, আসছে। আচ্ছা, এখন লিখে দিবা যে এইটা আমাদের এই যে এফ এর মান আমরা যে বের করলাম, এইটা এটা কি বলতো? এটা হচ্ছে মার্বেলের প্রয়োগকৃত বল। সো এই বলটা মার্বেল দেয়ালের উপরে প্রয়োগ করবে। আর দেয়াল মার্বেলের উপরে কোন বলটা প্রয়োগ করবে? এই যে বাধাদানকারী বল 3 নিউটন। তো যেহেতু মার্বেল, তোমরা এখন লিখে দিবা যে যেহেতু মার্বেলের প্রয়োগকৃত বল থেকে বাধাদানকারী বলের মানটা বড়, সেহেতু মার্বেলটি দেয়ালের ভিতর ঢুকতে পারবে না। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তোমরা এই বাংলা লেখাটা লিখে দিও, আমি আর এটা লিখলাম না। আচ্ছা, তো আমাদের এইখানে এই যে আমাদের ভরবেগের নিত্যতার সূত্র যাবতীয় ম্যাথ, আর এর বেশি ম্যাথ আমি আর এই কোথাও পাই নাই। তোমরা এইগুলা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আমাদের এটার সময় অলমোস্ট শেষ। দাঁড়াও, আমি তোমাদের নতুন লিংক দিয়ে দিচ্ছি।